গভীর রজনী নামিল হৃদয়ে, আরো কোলাহল নাই। রহি রহি শুধু সুদূর সিন্দুর ধ্বনি শুনিবারে পাই। গভীর রজনী নামিল হৃদয়ে, আরো কোলাহল নাই। সকল বাসনা চিতে এলো ফিরে, নিবিড় আধার ঘনালো বাইরে। সকল বাসনা চিতে এলো ফিরে, নিবিড় আধার ঘনালো বাহিরে। প্রদীপ একটি নিভৃত অন্তরে জ্বলিতেছে এক ঠাই। গভীর রজনী নামিল হৃদয়ে, আরো কোলাহল নাই। অসীম মঙ্গল মিলিল মাধুরী, খেলা হলো সমাধান। চপল চঞ্চল লহরী লীলা, পারাবার অবসান। নীরব মন্ত্রে হৃদয় মাঝে, শান্তি 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 বাজে। নীরব মন্ত্রে হৃদয় মাঝে, শান্তি 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 বাজে। অরূপ কান্তি নিরখি অন্তরে, মুদিত লোচনে চাই। গভীর রজনী নামিল হৃদয়ে, আরো কোলাহল নাই। স্বামী এখন বিদেশে পৌঁছে গেছেন। বোম্বে থেকে 31শে মে যাত্রা করে বিদেশে পৌঁছে গেছেন। এখন হচ্ছে 10ই জুলাই 1893, ওরিয়েন্টাল হোটেল, ইয়াকোহামা। জানি না জায়গাটা কোথায়, বোধহয় আমেরিকাই হবে। প্রিয় আলাসিঙ্গা, বালাজি, জিজি ও অন্যান্য মাদ্রাজি বন্ধুগণ। এই বালাজি নামটা শুনলেই আমি একটু চমকে উঠি, তার কারণ আমার নাম হচ্ছে বালাজি। ওখানে স্বামী তখন এই প্রিয় আলাসিঙ্গা, বালাজি বলে কেউ ছিলেন, তা এবং জিজি অন্যান্য মাদ্রাজি বন্ধুগণ। আমার গতিবিধি সম্বন্ধে তোমাদের সর্বদা খবর দেওয়া আমার উচিত ছিল, আমি তা করিনি, সেজন্য আমায় ক্ষমা করবে। এরূপ দীর্ঘ ভ্রমণে প্রত্যেকেই বিশেষ ব্যস্ত হয়ে থাকতে হয়। বিশেষত আমার তো কখনো নানা জিনিসপত্র সঙ্গে নিয়ে ঘোরা অভ্যাস ছিল না। এখন এইসব যা সঙ্গে নিতে হয়েছে, তার তত্ত্বাবধানে আমার সব শক্তি খরচ হচ্ছে। বাস্তবিক এই এক বিষম ঝঞ্ঝাট। বোম্বাই ছেড়ে 1 সপ্তাহের মধ্যে কলম্বো পৌঁছলাম। জাহাজ প্রায় সারাদিন বন্দরে ছিল। এই সুযোগে আমি নেমে শহর দেখতে গেলাম। গাড়ি করে কলম্বোয় রাস্তা দিয়ে চলতে লাগলাম। সেখানকার কেবল বুদ্ধ ভগবানের মন্দিরটির কথা আমার স্মরণে আছে। তথায় বুদ্ধদেবের এক বৃহৎ পরিনির্বাণ মূর্তি শয়ান অবস্থায় রয়েছে। মন্দিরের পুরোহিতগণের সহিত আলাপ করতে চেষ্টা করলাম, কিন্তু তারা সিংহলি ভাষা ভিন্ন অন্য কোনো ভাষা জানেন না বলে আমাকে আলাপের চেষ্টা ত্যাগ করতে হলো। ওখান থেকে প্রায় 80 মাইল দূরে সিংহলের মধ্যদেশে অবস্থিত কান্ডি শহর সিংহলি বৌদ্ধ ধর্মের কেন্দ্র, কিন্তু আমার সেখানে যাওয়ার সময় ছিল না। এখানকার গৃহস্থ বৌদ্ধগণ কি পুরুষ কি স্ত্রী সকলেই মৎস্য মাংস ভোজী। এখানকার গৃহস্থ বৌদ্ধগণ কি পুরুষ কি স্ত্রী সকলেই মৎস্য মাংস ভোজী, কেবল পুরোহিতগণ নিরামিষাশী। সিংহলীদের পরিচ্ছদ চেহারা তোমাদের মাদ্রাজিদের মতো। তাহাদের ভাষা সম্বন্ধে আমি কিছুই জানি না, তবে উচ্চারণ শুনে বোধ হয় উহা তোমাদের তামিলের অনুরূপ। পরে জাহাজ পিনাঙে লাগলো।
উহা মালয় উপদ্বীপের সমুদ্রের উপরে একটি ক্ষুদ্র ভূমিখণ্ড মাত্র। উহা খুব ক্ষুদ্র শহর বটে, কিন্তু অন্যান্য সুনির্মিত নগরীর ন্যায় খুব পরিষ্কার এবং পরিষ্কার ঝরিষ্কার। মালয়বাসীগণ সবই মুসলমান। প্রাচীনকালে এরা ছিল সদাগরী জাহাজ সমূহের বিশেষ ভীতির কারণ। বিখ্যাত জলদস্যু, মালয়বাসীগণ জলদস্যু ছিল, কিন্তু এখনকার বুরুজওয়ালা যুদ্ধজাহাজের প্রকাণ্ড কামানের চোটে মালয়বাসীগণ অপেক্ষাকৃত কম হাঙ্গামার কাজ করতে বাধ্য হয়েছে। পিনাং থেকে সিঙ্গাপুর চললাম। পথে দূর হতে উচ্চশৈল সমন্বিত সুমাত্রা দেখতে পেলাম। স্বামীজি এসব বর্ণনাগুলো শুনুন, কত সুন্দর বর্ণনা দিচ্ছেন। জাহাজে করে ইউরোপ যেতে গেলে কী কী জায়গায় সব ছুঁয়ে ছুঁয়ে যেতে হয়। পিনাং থেকে সিঙ্গাপুর চললাম। পথে দূর হতে উচ্চশৈল সমন্বিত সুমাত্রা দেখতে পেলাম। আর ক্যাপ্টেন আমাকে প্রাচীনকালে জলদস্যুগণের কয়েকটি আড্ডা অঙ্গুলি নির্দেশ করে দেখাতে লাগলেন। সিঙ্গাপুর প্রণালী উপনিবেশের রাজধানী। এখানে একটি সুন্দর উদ্ভিদ উদ্যান আছে, তথা অনেক জাতীয় ভালো ভালো পাম সংগৃহীত। ভ্রমণকারীর পাম, ট্রাভেলার্স পাম নামক সুন্দর তালবৃন্ত পাম এখানে অপর্যাপ্ত জন্মায়। আর রুটি ফল, ব্রেড ফ্রুট বৃক্ষ তো এখানে সর্বত্র। মাদ্রাজে যেমন আম অপর্যাপ্ত, এখানে তেমন বিখ্যাত ম্যাঙ্গোস্টিন অপর্যাপ্ত। তবে আমের সঙ্গে আর কিসের তুলনা হতে পারে? এখানকার লোকে মাদ্রাজিদের অর্ধেক কালো হবে না, যদিও এ স্থান মাদ্রাজা বিষুবরেখার নিকটবর্তী। এখানে একটি সুন্দর জাদুকরও আছে, মিউজিয়াম। এখানে পানদোষ ও লাম্পট্য বেশি মাত্রায় বিরাজমান। এখানে পানদোষ ও লাম্পট্য বেশি মাত্রায় বিরাজমান। এটাই এখানকার ইউরোপীয় উপনিবেশগণের যেন প্রথম কর্তব্য। মানে ইউরোপীয়দের উপনিবেশগণদের প্রথম কর্তব্য হচ্ছে প্রচুর পান করো আর লাম্পট্যগিরি করো। আর প্রত্যেক বন্দরে জাহাজে প্রায় অর্ধেক নাগরিক নেমে এরূপ স্থানের অন্বেষণ করে যেখানে সুরা ও সঙ্গীতের প্রভাবে নরক রাজত্ব করে। একবার পড়ি, এখানে আর প্রত্যেক বন্দরই জাহাজের প্রায় অর্ধেক নাবিক নেমে এরূপ স্থানের অন্বেষণ করে যেখানে সুরা ও সঙ্গীতের প্রভাবে নরক রাজত্ব করে। থাক সে কথা। এটা আমি গোয়াতে এই অভিজ্ঞতা হয়েছিল আমার। গোয়াতে প্রচুর বিদেশি জাহাজ আসতো, আমি তখন গোয়ায় কাজ করি। তো গোয়াতে একটা হোটেল ছিল, হোটেলটার নামটা বলি, একটাই মাত্র হোটেল, জুয়ারি বলে একটা হোটেল ছিল। সেই হোটেলেই ওইটা খুব নামকরা বড় হোটেল, পর্তুগিজ আমলে তৈরি হয়েছিল। ওই হোটেলেই আমাকে কোম্পানি থাকার ব্যবস্থা করেছিল। তো ওই হোটেলে সব বিদেশিরা আসতো এরকম করে, বিদেশি জাহাজে এসে ওই প্রচুর সুরা পাওয়া যেত গোয়াতে, খুব সস্তা। বোম্বে যেটা 100 টাকা দাম, ওখানে সেটা 25 টাকা দাম বা 30 টাকা দাম। সুতরাং সুরা একদম খাওয়ার জন্যে ওরা নেমে পড়তো বন্দরে, গোয়ার বন্দরে। ওটা হচ্ছে জায়গাটা হচ্ছে ভুলে গেছি। অনেকগুলো দ্বীপ নিয়ে তো গোয়া, ওই জুয়ারিতে আর কি এটা। তো তারপরে আর কি বলবো, যা বলেছিল সে গান, স্বামীজি তার অন্য কথা বলছে না, আমি বলি মেয়ে ছেলে বা মাংস, মদ একদম অপর্যাপ্ত সেখানে। সুতরাং এখানে সব বিদেশিরা ওই জাহাজের ক্রুরা নেমে পড়ে ওইসবে খোঁজ করতো, আর ওই সব দিন রাত চলছে ওইখানে হোটেলে। আমি একটা হোটেলে ঢুকে পড়েছিলাম ওরকম করে, নাচ চলছে, ঢোকার মুখেই নাচছে সব। তারপর হংকং। সিঙ্গাপুর মালয় উপদ্বীপের অন্তর্গত হলো, সেখানে থেকেই মনে হয় যেন চীনে এসেছি। চীনের ভাব এখানে এতই প্রবল যে সকল মজুরের কাজ, সকল ব্যবসা বাণিজ্য বোধহয় তাদেরই হাতে। আর হংকং তো খাঁটি চীন। যাই জাহাজ কিনারায় নোঙর করে অমনি শত শত চীনের নৌকা এসে ডাঙায় নিয়ে যাওয়ার জন্য তোমায় ঘিরে ফেলবে। এই নৌকাগুলো নতুন রকমের, প্রত্যেকটিতে 2টি করে হাল। মাঝিরা সপরিবারে নৌকাতেই বাস করে। প্রায় দেখা যায় মাঝির স্ত্রী হালে বসে থাকে, একটি হাল 2 হাত দিয়ে, অপর হাল 1 হাত দিয়ে চালায়। একটি হাল 2 হাত দিয়ে, অপর হাল 1 পা দিয়ে চালায়। তাই তো ভাবছি, একটা হাল 2 হাত দিয়ে আর অপর হালটা পা দিয়ে চালায়। আর দেখা যায় শতকরা 99 জনের পিঠে একটি করে কচি ছেলে।
ওই চীনে মেয়েদের 90% জনের পিঠে একটি করে কচি ছেলে এরূপভাবে একটি থলির মধ্যে জিনিস দিয়ে বাঁধা থাকে যাতে সে হাত পা অনায়াসে খেলাতে পারে। চীনে খোকা কেমন কেমন মায়ের পিঠে সম্পূর্ণ শান্তভাবে ঝুলে আছে, আর ওদিকে মা তখন তার সব শক্তি প্রয়োগ করে নৌকা চালাচ্ছেন, কখনো ভারী ভারী বোঝা ঠেলছেন, অথবা অদ্ভুত তৎপরতার সঙ্গে এক নৌকা থেকে অপর নৌকায় লাফিয়ে যাচ্ছেন। এ এক বড় মজার দৃশ্য। আহা, কি বর্ণনা স্বামীজি, দেখছেন? 90% জনের পিঠে একটি করে কচি ছেলে এরূপভাবে একটি থলির মধ্যে জিনিস দিয়ে বাঁধা থাকে। মা হালে বসে আছে, পা দিয়ে হাল চালাচ্ছে, আর হাল ধরে দু হাত দিয়ে, যাতে সে পা অনায়াসে খেলতে পারে। বাচ্চা চিনে খোকা কেমন মায়ের পিঠে সম্পূর্ণ শান্তভাবে ঝুলে আছে, আর ওদিকে মা কখনো সব শক্তি প্রয়োগ করে নৌকা চালাচ্ছেন, কখনো ভারী ভারী বোঝা ঠেলছেন, অথবা অদ্ভুত তৎপরতার সঙ্গে এক নৌকা থেকে অপর নৌকায় লাফিয়ে যাচ্ছেন। এ বড় মজার দৃশ্য। আর এত নৌকা যে স্টিম লঞ্চ ভিড় করে ক্রমাগত আসছে যে প্রতি মুহূর্তে চিনে খোকার টিকি সমেত ছোটো মাথাটি একেবারে গুঁড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খোকার কিন্তু সেদিকে খেয়ালই নেই। তার পক্ষে এই মহাব্যস্ত কর্মজীবনের কোনো আকর্ষণই নেই। আহা, কি বর্ণনা স্বামীজি! খোকার কিন্তু এদিকে মাথাটা গুঁড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খোকার কিন্তু সেদিকে খেয়ালই নেই। তার পক্ষে এই মহাব্যস্ত কর্মজীবনের কোনো আকর্ষণই নেই। তার পাগলের মতন ব্যস্ত মা মাঝে মাঝে তাকে দু একখানা চালের পিঠে দিচ্ছেন। সে ততক্ষণে গণতন্ত্র গঠনতন্ত্র জেনেই সন্তুষ্ট। চিনি খোকা একটি রীতিমতো দার্শনিক। যখন ভারতীয় শিশু হামাগুড়ি দিতেও অক্ষম, এমন বয়সে সে স্থিরভাবে কাজ করতে যায়। যে বিশেষরূপেই প্রয়োজনীয় দর্শন শিখেছে। চীন ও ভারতবাসী যে মমিতে পরিণত প্রায় এক প্রাণহীন সভ্যতার স্তরে আটকে পড়েছে, অতি দারিদ্র্যই তার অন্যতম কারণ। সাধারণ হিন্দু বা চীনাবাসীর পক্ষে তার প্রাত্যহিক অভাব এতই ভয়ানক যে তাকে আর কিছু ভাববার অবসরই দেয় না। ও বাবা, বিরাট চিঠি। হংকং অতি সুন্দর শহর, পাহাড়ের ঢালের উপর নির্মিত। পাহাড়ের উপরও অনেক বড় বড় লোক। দেখুন, আপনার যারা হংকং যাননি, হংকং দেখে নিন স্বামীজির কথায়। হংকং অতি সুন্দর শহর, পাহাড়ের ঢালের উপর নির্মিত। পাহাড়ের উপরেও অনেক বড় লোক বাস করে। ইহা শহর অপেক্ষা অনেক ঠান্ডা। পাহাড়ের উপরে প্রায় খাড়াভাবে ট্রাম লাইন গিয়েছে। তারের দড়ির সংযোগে বাষ্পীয় বলে ট্রামগুলি উপরে টেনে নিয়ে যাওয়া হয়। দেখছেন স্বামীজি কি বর্ণনা! ওরে বাবা, এই চিঠি একবারে হবে না, অনেক বড় হয়ে যায়। আমি আর একটা প্রতিবেদন করি, বরঞ্চ এখানে শেষ করি।